আজ ২৫ আগস্ট। বাংলা সাহিত্যের বহুল আলোচিত, বহুল বিতর্কিত এবং একই সঙ্গে বহুল পঠিত এক কবির জন্মদিন। তিনি তসলিমা নাসরিন। কবি, ঔপন্যাসিক, চিকিৎসক, প্রাবন্ধিক, নারীবাদী ও মুক্তচিন্তার এক প্রবল কণ্ঠ। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহে জন্ম তার। চিকিৎসক বাবার পরিবারে বেড়ে ওঠা তসলিমা ছোটবেলা থেকেই ছিলেন প্রশ্নপ্রবণ। মাত্র ১৩ বছর বয়সে লেখালেখি শুরু করেন। ৮০-র দশকে কবিতা দিয়ে তার সাহিত্য জীবনের শুরু। শিকড়ে বিপুল ক্ষুধা থেকে নির্বাসিত নারীর কবিতা। তার কবিতার বইগুলোর নামেই যেন ধরা পড়ে ক্ষুধা, প্রতিবাদ, শরীর, প্রেম এবং ঘর ছাড়া জীবনের দীর্ঘ ইতিহাস। তসলিমার কবিতায় নারী কেবল প্রেমের বিষয় নয়, নারী নিজেই একজন মানুষ, যার ইচ্ছা আছে, শরীর আছে, আকাঙ্ক্ষা আছে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বাংলা কবিতায় নারীর শরীর ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে এত সরাসরি, এত নির্ভীক উচ্চারণ একসময় পাঠকের কাছে ছিল অভাবনীয়। তার কবিতায় প্রেম আছে, কিন্তু সেই প্রেম নিছক রোমান্টিক নয়। সেখানে আছে প্রত্যাখ্যান, একাকিত্ব, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে ক্ষোভ এবং নিজের অস্তিত্বকে নিজেই সংজ্ঞায়িত করার চেষ্টা। তার কলমের কেন্দ্রে ছিল একটি প্রশ্ন: একজন নারী কি নিজের জীবন সম্পর্কে নিজেই কথা বলতে পারবেন, নাকি তার হয়ে কথা বলবে পরিবার, সমাজ, ধর্ম, রাষ্ট্র এবং পুরুষতান্ত্রিক নৈতিকতা? তসলিমা নাসরিনের পেশাগত জীবন শুরু হয় চিকিৎসক হিসেবে, কিন্তু ধীরে ধীরে তার কবিতা, কলাম, উপন্যাস ও আত্মযৌবনিক লেখায় তাকে জনপরিসরের এক গুরুত্বপূর্ণ কণ্ঠে পরিণত করে। ১৯৯২ সালে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইউরোপীয় পার্লামেন্টের শাখারভ পুরস্কার পান। পুরস্কার তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেই স্বীকৃতির পাশাপাশি তার জীবনে নেমে এসেছে হুমকি, আক্রমণ এবং রাষ্ট্রের সঙ্গে সংঘাত। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তার উপন্যাস লজ্জা। উপন্যাসটির কেন্দ্রে ছিল বাংলাদেশে একটি হিন্দু পরিবারের উপর সাম্প্রদায়িক চাপ ও নির্যাতনের কাহিনী। ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে প্রতিক্রিয়াশীল আক্রমণ হয়েছিল, সেই বাস্তবতার প্রেক্ষাপটে লেখা হয়েছিল বইটি। লজ্জা প্রকাশের পর তসলিমার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। বইটি নিষিদ্ধ হয়, তার বিরুদ্ধে মামলা হয় এবং উগ্রবাদী সংগঠনগুলো তার মৃত্যুদণ্ড দাবি করে। তবে তাকে শুধু লজ্জা উপন্যাসের লেখক হিসেবে দেখলে তার সাহিত্যিক পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। তিনি লিখেছেন প্রেমের কবিতা, নারীর অধিকার নিয়ে প্রবন্ধ, আত্মজীবনী, উপন্যাস এবং ব্যক্তিগত স্মৃতির নির্মম বিবরণ। তার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার মেয়ে বেলা, উতাল হাওয়া, ক শেষব অন্ধকার, আমি ভালো নেই, তুমি ভালো থেকো, প্রিয় দেশ এবং নির্বাসন সবকটিতেই ব্যক্তিজীবন, সামাজিক নিপীড়ন, প্রেম, শরীর, পরিবার ও ধর্মীয় অনুশাসনের সঙ্গে তার সংঘাত উঠে এসেছে। ১৯৯৪ সালে পরিস্থিতি চরমে পৌঁছায়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কয়েক মাস আত্মগোপনে থাকার পর তিনি বাংলাদেশ ছেড়ে সুইডেনে চলে যেতে বাধ্য হন। সেই যাত্রা বেঁচে থাকার যাত্রা। নিজের দেশ, নিজের ভাষা, পরিচিত শহর এবং প্রিয় মানুষদের পেছনে ফেলে একজন লেখক যখন সীমান্ত পেরিয়ে যান, তখন তার সঙ্গে যায় শুধু কয়েকটি বই, কিছু স্মৃতি এবং ফিরে আসার অসম্ভব এক আকাঙ্ক্ষা। নির্বাসন মানে শুধু অন্য দেশে বসবাস করা নয়, নির্বাসন মানে নিজের শহরের রাস্তায় হাঁটতে না পারা, মায়ের অসুস্থতার খবর শুনে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে না পারা, পরিচিত গন্ধ, নদী, গাছ, বৃষ্টি এবং শৈশবের উঠোনকে দূর থেকে মনে করা। নির্বাসন মানে মাতৃভাষায় লিখেও মাতৃভূমির পাঠকের কাছে দূরে সরে যাওয়া। তসলিমার নির্বাসনের বেদনা তার কবিতা ও গদ্যে বারবার ফিরে এসেছে। কখনো তার দেশকে লেখা চিঠি, কখনো শৈশবের বাড়ির স্মৃতি, কখনো প্রিয় শহরের জন্য আকুলতা। তিনি লিখেছেন, নারীর কোনো দেশ নেই। এই কথাটি শুধু নারীর সামাজিক অবস্থান নিয়ে নয়, তার নিজের জীবনেও তা এক নির্মম সত্য হয়ে উঠেছিল। বাংলাদেশ থেকে গ্রহণ করেনি, আবার পশ্চিমবঙ্গ শেষ পর্যন্ত তার নিরাপদ আশ্রয় হয়ে থাকতে পারেনি। ২০০৪ সালে তিনি কলকাতায় বসবাস শুরু করেন। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এবং স্মৃতির কারণে কলকাতাকে তিনি অনেকটা নিজের ঘর বলে মনে করতেন। কিন্তু ২০০৭ সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থ দ্বিখণ্ডিত ঘিরে প্রবল বিতর্ক ও সহিংস প্রতিবাদ শুরু হয়। বইটির কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এমন অভিযোগ উঠেছে, শেষ পর্যন্ত নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে কলকাতা ছাড়তে হয়।
শহরের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের কথাও সংবাদে আসে। প্রায় ১৯ বছর পর ২০২৬ সালের ৩১ জুলাই তসলিমা নাসরিন আবার কলকাতায় ফেরেন। বিমানবন্দরে তিনি বলেন, ফিরে এসে তার ভালো লাগছে। এই প্রত্যাবর্তন নিছক একজন লেখকের শহরে ফেরার ঘটনা নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, পরিচয় এবং নির্বাসনের দীর্ঘ ইতিহাসেরও একটি প্রতীকী মুহূর্ত। তসলিমা নাসরিনকে ঘিরে বিতর্কের শেষ নেই। কেউ তাকে নারীর মুক্তির সাহসী কণ্ঠ মনে করেন, কেউ মনে করেন ধর্মের সমালোচনা করতে গিয়ে তার ভাষা কখনো কখনো অতিরিক্ত তীক্ষ্ণ, আক্রমণাত্মক বা সাধারণীকরণে ভরা। তার আত্মজীবনীতে ব্যক্তিগত সম্পর্ক ও পরিচিত মানুষদের নিয়ে সরাসরি লেখার কারণেও অনেকে প্রশ্ন তুলেছেন। তার কিছু বই নিষিদ্ধ হয়েছে, কোথাও রাষ্ট্র আইন দেখিয়ে তাকে থামাতে চেয়েছে, কোথাও রাজনৈতিক দল জনরোষের কথা বলে পিছিয়ে গেছে, কোথাও আবার মৌলবাদী গোষ্ঠীর চাপের কাছে প্রশাসন নতি স্বীকার করেছে। এখানেই তসলিমা প্রশ্নটি শুধু একজন লেখকের ব্যক্তিগত বিতর্ক থাকে না, এটি হয়ে ওঠে রাষ্ট্র বনাম লেখক, ধর্মীয় অনুভূতি বনাম মতপ্রকাশের স্বাধীনতা এবং জননিরাপত্তা বনাম ভয়ের কাছে আত্মসমর্পণের প্রশ্ন। তার সমালোচনা করা যেতে পারে। একজন লেখকের ভাষা, রাজনৈতিক অবস্থান কিংবা মতপ্রকাশের ধরন নিয়ে পাঠকের আপত্তি থাকতেই পারে, কিন্তু কোনো মতের জবাব কি নিষেধাজ্ঞা, হুমকি বা নির্বাসন হতে পারে? এই প্রশ্নটি তসলিমা নাসরিনের জীবন আমাদের সামনে রেখে যায়। তাকে কেউ ভালোবাসেন, কেউ অপছন্দ করেন, কেউ তার লেখা পড়ে প্রতিবাদ করেন, কিন্তু তাকে উপেক্ষা করা কঠিন, কারণ তিনি এমন কিছু কথা বলেছেন যেসব কথা সমাজে দীর্ঘদিন চেপে রাখতে চেয়েছে। তার সাহিত্যের শক্তি যেমন সত্য উচ্চারণে, তেমনই তার সীমাবদ্ধতাও রয়েছে সেই তীব্রতার ভেতরে। তসলিমা নাসরিন তাই শুধু একজন নির্বাসিত কবি নন, তিনি এমন এক প্রশ্নের নাম যার উত্তর সমাজ এখনো পুরোপুরি খুঁজে পায়নি। একজন নারী কতটা স্বাধীন হলে সত্যিই স্বাধীন হন? দেশে ফেরা তার কাছে শুধু ভৌগোলিক প্রত্যাবর্তন নয়, এটি স্মৃতিতে ফিরে আসা, ভাষায় ফিরে আসা, শৈশবে ফিরে আসা। মানুষ হিসেবে ফিরতে না পারলেও কবিতায় তিনি ফিরে আসতে চান, আর সেই ফিরে আসার আকাঙ্ক্ষায় তাকে আজও পাঠকের কাছে জীবন্ত করে রেখেছে। আজ তার জন্মদিনে তাই বলা যায়, তসলিমা নাসরিনের সবচেয়ে বড় পরিচয় হয়তো তিনি বিতর্কিত নন, তিনি প্রশ্নকারী। আর যে কবি প্রশ্ন করতে জানেন তাকে নির্বাসনে পাঠানো যায়, কিন্তু তার প্রশ্নকে নির্বাসিত করা যায় না। অপেক্ষা করো আফজাল হোসেন, খায়রুন্নেসা, অপেক্ষা করো ঈদুল আরা, আমি ফিরবো ভালোবাসতে, হাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে। অপেক্ষা করো মতিঝিল, শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারি বইমেলা, আমি ফিরবো। মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তাকে কফোটা জল দিয়ে দিচ্ছি চোখের, যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে বৃষ্টি হয়ে ঝরে। শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরাই একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে, শীতলক্ষায় বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরব, শোনো শালবন বিহার, মহস্তানগড়, সীতাকুণ্ড পাহাড়, আমি ফিরব। যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন।